আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। প্রেমের জন্য পাগল হইয়া যাইতে বড় কাহাকেও দেখা যায় না। ইতিহাসে একটি মাত্র পাকা নজির আছে। পারস্য দেশে মজনু লায়লার জন্য দেওয়ানা হইয়া গিয়াছিল। আমি আরেকটি দৃষ্টান্ত জানি, তিনি বাংলাদেশের নীরদবাবু। বর্তমানে তিনি কাঁকেতে আছেন। নীরদবাবুর বয়স কত হইয়াছিল আমরা ঠিক জানি না, কিন্তু তাহাকে দেখিলে মনে হইতো বড় জোর 40-42। বেশ মজবুত দেহ, মাথায় টাক পড়ে নাই। বিপত্নিক হইবার পর হইতে নিয়মিত ব্যায়াম করিতেন। সম্প্রতি তাহার দাঁতগুলি, বিজ্ঞান ও ডাক্তারি শাস্ত্রের এত উন্নতি হইয়াছে, কিন্তু দাঁতের কোনো ব্যায়াম আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। ইহা বড়ই পরিতাপের বিষয়। প্রেমের সহিত দাঁতের সম্বন্ধ নাই। কোন কোন লেখক এরূপ মনে করেন। প্রেম চিবাইয়া খাইবার বস্তু নয়, তাহা মানি, কিন্তু সাধারণত প্রণয় ঘটিত ব্যাপারে দন্তরুচি কৌমুদী যে অবহেলার বস্তু নয়, তাহা অবশ্য স্বীকার করিতে হইবে। শকুন্তলার যদি একটিও দাঁত না থাকিত, অথবা রোমিও যদি সদ্যজাত শিশুর মতো ফোগলা হইতেন, তাহা হইলে তাহাদের প্রেম কত দূর অগ্রসর হইত তা বিবেচনার বিষয়। কিন্তু যাক, বাজে কথার মোহে নীরদবাবুর নিকট হইতে আমরা দূরে চলিয়া যাইতেছি। শৈশবকালে নীরদবাবুর যাহারা নামকরণ করিয়াছিলেন, তাহাদের মনে সম্ভবত পরিহাসের অভিপ্রায় ছিল না, কিন্তু বর্তমানে তাহার জনৈক সংস্কৃতজ্ঞ বন্ধু এই বলিয়া তাহাকে পরিহাস করিতেন যে তাহার নামটি নিম্নোক্তভাবে সিদ্ধ হইয়াছে, যথা নিঃ যুক্ত রদ, নীরদ। কিন্তু ব্যাকরণ ঘটিত রসিকতায় আমাদের রুচি নাই। তাছাড়া হোয়াটসনা নেম। নীরদবাবু হঠাৎ একটি পার্টিতে গিয়া প্রেমে পড়িয়া গিয়াছিলেন। যুবতীটি চঞ্চলা, রসিকা, কলহাস্য নিপুণা। প্রথম আলাপেই নীরদবাবুর সহিত অন্তরঙ্গের মতো চটুল রহস্যালাপ করিয়া হাস্য বিচ্ছুরিত দশনোচ্ছটায় তাহার চোখে ধাঁধা লাগাইয়া দিয়াছিলেন। ফলে নীরদবাবুর বিপত্নিক হৃদয় কোটরে বহুকাল রুদ্ধ বাষ্প বয়লারের মতো তাহাকে ফাটাইয়া দিবার উপক্রম করিয়াছিল। কিন্তু তিনি বাং নিষ্পত্তি না করিয়া কেবল মুচকি মুচকি হাসিয়াছিলেন। এই আত্মনিগ্রহের ফলে তাহার মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিয়াছিল। ইহা হইতে কেহ যেন মনে না করেন যে নীরদবাবু অত্যন্ত লাজুক অথবা বাক্যবিন্যাসে অপটু। তাহা হইলে তাহার প্রতি ঘোর অবিচার করা হইবে। পরন্তু তিনি পরম উদ্যোগী পুরুষ। প্রথম দিনের ত্রুটি সংশোধনের জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছিলেন। তাহার অন্তরে পুনরায় সপত্নীক হইবার বাসনা জাগরুক হইয়া উঠিয়াছিল। নীরদবাবুর মনোহারিণী মহিলাটির নাম সুদতী দেবী। সম্ভবত নামটির কোনো মানে আছে, অভিধান দেখিলেই পাওয়া যাইবে। আজকাল অনেক মহিলারই নামের অর্থ জানিবার জন্য অভিধানে শরণাপন্ন হইতে হয়, কিন্তু হোয়াটসনা নেম। উদ্যোগ আয়োজন সম্পূর্ণ করিয়া একদিন নীরদবাবু সুদতী দেবীর গৃহাভিমুখে যাত্রা করিলেন। প্রতিবেশীগণ মুগ্ধ বিস্ময়ে দেখিল
তাহার মুখে শুভ্র মধুর হাসি ফুটিয়াছে। ক্রমে প্রণয় দানা বাঁধিতে আরম্ভ করিল। সুদতী দেবীর গৃহে নীরদবাবুর যাতায়াত নিত্য নৈমিত্তিক হইয়া উঠিল। যাতায়াতের কোনো বাধা নাই, কারণ শ্রীমতী সুদতী সম্পূর্ণ স্বাধীনা। কোন একটি বালিকা বিদ্যালয়ের নৃত্য ও সঙ্গীতের শিক্ষয়িত্রী। ছাত্রীদিগকে নিয়মিত নৃত্য শিক্ষা দিবার ফলে শ্রীমতীর যৌবন অতিশয় দৃঢ় ও স্থায়ী হইয়া উঠিয়াছিল। মুখ সর্বদাই হাস্যবিম্বিত। তাহা দেখিয়া নীরদবাবুর দন্তগুলিও সানন্দে বিকশিত হইয়া থাকিত। এইরূপে হাসিতে হাসি মেশামেশি হইয়া উভয়ের মনে রাসায়নিক মাদকতার উদ্ভব হইতে লাগিল। হাসি তো প্রণয়ের প্রধান অভিব্যক্তি। দুইজনের মনের কথা হাসির ইঙ্গিতে দুইজনের কাছে প্রকাশ পাইল, অর্থাৎ দুইজনেই রাজি। দুইজনের প্রাণী যৌবন জল তরঙ্গ, কে রোধ করিবে? আরে মুরারে! উভয়ই বিবাহ করিবার জন্য বদ্ধপরিকর, কিন্তু মনের কথা মুখ ফুটিয়া বলা দরকার, নচেত বিবাহ হইবে কি করিয়া? শুধু হাসিলে আর যাহাই হোক বিবাহ হয় না। শেষে নীরদবাবুই প্রস্তাব উত্থাপন করিবেন মনস্থ করিলেন। কিন্তু নীরদবাবুর প্রাণে যৌবনের সঙ্গে কাব্যের জলতরঙ্গ জোয়ারের বেগে প্রবেশ করিয়াছিল। গতানুগতিক ভাবে ঘরের কোণে বিবাহের প্রস্তাব করা তাহার পছন্দ হইল না। তার চেয়ে মুক্ত আকাশের তলে গঙ্গার তীরে সন্ধ্যার সমাগমে পশ্চিম দিগ্বধূ যখন সোনার স্বপ্ন দেখিবে, সেই সময়ে নির্জন বনপথে দুইজনে হাত ধরাধরি করিয়া বেড়াইতে বেড়াইতে। নীরদবাবু স্থির করিলেন আগামী রবিবারে তিনি শ্রীমতী সুদতীকে লইয়া মোটর যোগে বটানিক্যাল গার্ডেনে বেড়াইতে যাইবেন। নিজের মোটর চালাইয়া নীরদবাবু বটানিক্যাল উদ্যানের অভিমুখে চলিয়াছেন। পাশে সুদতী দেবী। নির্জন পথের উপর দিয়া হু হু করিয়া মোটর চলিয়াছে। বায়ু সুবেগ ভরে সুদতী দেবীর অঞ্চল উড়িতেছে। সোনালী অপরাহ্নে উন্মথিত পথের ধূলি যেন আবির হইয়া উঠিয়াছে। নীরদবাবুর প্রাণে দুরন্ত আবেগ উপস্থিত হইল। তিনি এক হাতে স্টিয়ারিং ধরিয়া সুদতীর দিকে ফিরিলেন, গদগদ স্বরে বলিলেন, সুদতী, আমি বিপত্নিক। সুদতী সম্ভবত পূর্বেই এ সংবাদ সংগ্রহ করিয়াছিলেন। তিনি কেবল মৃদুমধুর হাস্য করিলেন। সন্ধ্যালোকে তাহার দাঁতগুলি ঝিকমিক করিয়া উঠিল। নীরদবাবু কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিলেন। নির্জলা সত্য কথা কখনো এরূপ ক্ষেত্রে সুফলপ্রসূ হয় না। তিনি নিজের অবিমৃষ্যকারিতা সংশোধন করিবার জন্য বলিলেন, কিন্তু আমার বয়স 35 বছর। সুদতী দেবী সলজ্জভাবে মুখটি নিচু করিয়া বলিলেন, আমার বয়স 21। চিত্রগুপ্ত যদি অন্তরিক্ষে থাকিয়া উক্ত কথাবার্তা শুনিতে পাইতেন, তাহা হইলে নিজের হিসাব নিকাশ লইয়া বড়ই বিপদে পড়িতেন। কিন্তু নীরদবাবুর প্রাণ আর ধৈর্য মানিল না। তিনি স্টিয়ারিং হুইল ছাড়িয়া দিয়া দুই হাতে সুদতীর হাত চাপিয়া ধরিয়া আহ্লাদ ভরে বলিলেন, সুদতী, সুদতী, আমি তোমাকে, তোমার দাঁতগুলি ঠিক মুক্তর মতো, মানে তুমি আমাকে বিয়ে করবে সুদতী? মোটরখানা বোধ হয় এই সুযোগেরই অপেক্ষা করিতেছিল। সে নিমেষের মধ্যে পথের ধারের একটি খানা উল্লঙ্ঘন করিয়া পরিপূর্ণ একটি ডিগবাজি খাইয়া চিত হইয়া শুইয়া পড়িল। সুদতী ও নীরদবাবু ঘাসের উপর ছিটকাইয়া পড়িলেন। দৈবক্রমে দুইজনের দেহই অক্ষত রহিল বটে, কিন্তু আকস্মিক বিপর্যয়ে মাথা ঘুলাইয়া গেল। বহিচ্চেতনা ফিরিবার সঙ্গে নীরদবাবু দেখিলেন তিনি পা ছড়াইয়া ভূমিতলে বসিয়া আছেন এবং তাহার সম্মুখে দুই পাটি দাঁত। চমকিয়া নীরদবাবু দাঁতের পাটি নিজ মুখের মধ্যে পুরিলেন। সঙ্গে সঙ্গে সুদতী দেবীর প্রতিও তাহার দৃষ্টি পড়িল। তিনিও ঘাসের উপর বসিয়াছিলেন। নীরদবাবু দেখিলেন সুদতী দেবীও তাড়াতাড়ি দুই পাটি দাঁত মুখের মধ্যে পুরিতেছেন। কিন্তু এ কি হইল? নীরদবাবু দাঁত তাহার মাড়িতে বসিতেছে না কেন? ওদিকে সুদতী দেবীরও একই অবস্থা। তবে কি? হ্যাঁ, তাই বটে, দাঁত অদল বদল হইয়া গিয়াছে। মোটরের ঝাঁকানিতে উভয়েরই বাঁধানো দাঁত ছিটকাইয়া পড়িয়াছিল। আরে মুরারে! অপরাহ্ন ক্রমে নিবিড় হইয়া আসিতেছে। পশ্চিম দিগ্বধূ বোধহয় সোনার স্বপ্নই দেখিতেছেন।
নীরদবাবু দাঁতের পাটির দিকে তাকাইয়া হাবলার মতো দন্তহীন হাসি হাসিতেছেন। নীরদবাবু যে পাগল হইয়া গিয়াছেন তাহা প্রতিবেশীরা ক্রমশ জানিতে পারিল। একদিন তাহারা দেখিল নীরদবাবু স্রেফ মাথায় হ্যাট ও পায়ে বুট জুতা পরিয়া খোলা ছাদে পায়চারি করিতেছেন এবং মাঝে মাঝে চিৎকার করিয়া উঠিতেছেন, ফোগলা ফোগলা। শ্লীলতা রক্ষার খাতিরে পাড়ার বিবাহিত লোকেরা পুলিশে খবর দিল। তদবধি নীরদবাবু কাঁকেতে আছেন।